যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত চীন, মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি চীনের। গাজা পুনর্গঠনে একজোট মিশর ও আরব দেশগুলো, পরিকল্পনার নিন্দা ইসরায়েলের। পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব অর্থনীতি, ক্ষতির সম্মুখীন হতে পারে যুক্তরাষ্ট্রই। সিরিয়ার রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়েছে 4 দেশ, অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি উপমা কুণ্ডু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কের ঘোষণার জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটির ওয়াশিংটন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, শুল্ক যুদ্ধ হোক বা বাণিজ্য যুদ্ধ, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বেইজিং। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চীনা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছেন, যার পাল্টা জবাব দিয়েছে চীনও। দুই শীর্ষ অর্থনীতির এই উত্তেজনায় বৈশ্বিক বাণিজ্যে নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত কবির চৌধুরীর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত, এমনটাই হুঁশিয়ারি দিল চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের জবাবে এ হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের পণ্য আমদানির ওপর একের পর এক শুল্ক আরোপ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি চীনের সব পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আর এ কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণার জেরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে চীন বলেছে, তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। সরকারি এক বিবৃতির একটি লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে চীনের ওয়াশিংটন দূতাবাস বলেছে, ওয়াশিংটন যদি যুদ্ধ করতে চায় তাহলে তা মোকাবেলা করতে প্রস্তুত বেইজিং। সেটি শুল্ক যুদ্ধ হোক অথবা বাণিজ্য যুদ্ধ, যে কোনো যুদ্ধের মুখোমুখি হতে প্রস্তুত চীন। সম্প্রতি পাল্টাপাল্টি শুল্কারোপে বিশ্বের শীর্ষ 2 অর্থনীতির মধ্যে দেখা দেয় উত্তেজনা। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর চীনা পণ্যের উপর 20% শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে মার্কিন কৃষি ও খাদ্যপণ্য আমদানির উপর 10 থেকে 15% পাল্টা শুল্ক আরোপ করে ওয়াশিংটনকে জবাব দেয় বেইজিং। চীন এর আগে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেছিল। গত বছর অক্টোবরে তাইওয়ানকে ঘিরে বড় আকারে সামরিক মহড়ার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে বলেছিলেন। কবির চৌধুরী, মাই টিভি। যুদ্ধবিধ্বস্ত গাজাকে বাঁচাতে এবার একজোট হচ্ছেন মিশর ও আরব দেশগুলো। ট্রাম্পের গাজাবাসীকে সরিয়ে মিশর ও জর্ডানে সরিয়ে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা ছিল তা এবার প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলোর প্রতিনিধিরা। তারা বলছেন, গাজাবাসীকে না সরিয়েও পুনর্গঠন সম্ভব। তাদের এই সিদ্ধান্তে আবারও হয়তো প্রাণ ফিরে আসবে গাজায়। বিস্তারিত রিপোর্টে। এবার গাজার পুনর্গঠনে মিশরের সাথে একমত পোষণ করেছে আরব দেশগুলো। তারা ট্রাম্পের পরিকল্পনার বাইরে এসে কিভাবে গাজাকে পুনর্গঠিত করা যায় সেই পরিকল্পনা প্রকাশ করেছেন। আর এতে গাজাবাসীও থাকবে সুরক্ষিত। এমন পদক্ষেপ কি বাস্তবে রূপ নিতে পারবে, না মাঝপথে আবারও ভেস্তে দিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কি বলছেন বিশেষজ্ঞরা? আরব লীগ সদস্য দেশগুলোর প্রধানরা জানান, গাজা সংকট নিরসনে মিশরের প্রস্তাবটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং এই প্রস্তাব বাস্তবায়ন করতে তারা একত্রে কাজ করবেন। মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তার বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি যে এই প্রস্তাবের মাধ্যমে গাজার জনগণের দুর্দশা হ্রাস করা সম্ভব হবে এবং পুরো অঞ্চলে শান্তির পথে এক ধাপ এগোনো যাবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল আল ফাত্তাহ সিসি সম্প্রতি একটি সম্মেলনে গাজার পুনর্গঠন বিষয়ে জানান, গাজার পুনর্গঠন বাস্তবায়নে মিশরের প্রস্তাব অনুযায়ী প্রয়োজন হবে $5,300 কোটি। মিশরের এই পরিকল্পনা অনুযায়ী গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না, অর্থাৎ তাদেরকে পুনর্বাসন করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে গাজাকে নতুনভাবে সাজানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তার এই প্রস্তাবের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। তবে হোয়াইট হাউস জানিয়েছে, আরব দেশগুলো মিশরের প্রস্তাব গ্রহণ করলেও এতে গাজার বাস্তবতা তুলে ধরা হয়নি। আর এ কারণে ট্রাম্প তার আগের প্রস্তাবে অটল রয়েছেন। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় সংঘাত বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মতি জানাবেন বলে আশাবাদী। গাজার ভবিষ্যৎ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো রয়ে গেছে, যেমন গাজা শাসন করবে কে এবং গাজার পুনর্গঠনে প্রয়োজনীয় তহবিল সরবরাহ করবে কোন দেশগুলো। এ বিষয়ে মিশরের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যুদ্ধের পর গাজার প্রশাসনের দায়িত্ব নির্ধারণে মিশর একটি স্বাধীন পেশাদার ফিলিস্তিনি
টেকনোক্যাট প্রশাসনিক কমিটি তৈরির জন্য ফিলিস্তিনিদের সঙ্গে সহায়তা করছে। এই কমিটি সাময়িকভাবে গাজার মানবিক সহায়তা তদারক এবং উপত্যকার অন্যান্য বিষয় দেখভাল করবে যতক্ষণ না ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ দায়িত্ব গ্রহণ করবে। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো, আর এতেই ফুঁসে উঠেছে ইসরায়েল। কায়রোতে অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনের বিবৃতি দেওয়া হয়েছে, তার সর্বশেষ পরিস্থিতির বাস্তবতাকে উপেক্ষা করেছে বলে নিন্দা জানিয়েছে ইসরায়েল। কায়রোতে অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলো একটি বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে, যার তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। ৪ মার্চ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন এই পরিকল্পনা বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করেছে। তারা অভিযোগ করেছে, হামাসের সাম্প্রতিক হামলায় নিহত হাজার হাজার ইসরায়েলির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি এবং হামাসকেও নিন্দা করা হয়নি। মিশরের নেতৃত্বে $53 বিলিয়ন একটি প্রকল্পের মাধ্যমে গাজা পুনর্গঠন করা হবে, তবে এতে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করা হবে না। ইসরায়েল এই পরিকল্পনার বিরোধিতা করে জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে, যেখানে ফিলিস্তিনিদের জর্দান ও মিশরে পুনর্বাসনের কথা বলা হয়েছে। এদিকে ইসরায়েল ও গাজার পুনর্গঠনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর নির্ভরশীলতাকে ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছে। তাদের দাবি, এসব সংস্থা আগে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এবং সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করেছে। এমন পরিস্থিতিতে আরব রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত ও ইসরায়েলের প্রতিক্রিয়ার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব অর্থনীতি, যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না এই পরিস্থিতি। এতে কার লাভ বা কে পড়ছে ক্ষতির মুখে তার যেন কোনো হিসেব নেই। শুধু চালিয়ে যাচ্ছে শুল্কারোপের খেলা। যুক্তরাষ্ট্র, চীন, কানাডা সহ বেশ কয়েকটি দেশ রয়েছে এর আওতায়, কিন্তু অর্থনীতির চাপ কিভাবে কমবে তা নিয়ে যেন কেউই ভাবতে চাচ্ছেন না। তাহলে কিভাবে সামলানো সম্ভব এই পরিস্থিতি? ডোনাল্ড ট্রাম্পের কর আরোপের সিদ্ধান্তের পর চলছে পাল্টাপাল্টি কর আরোপের খেলা, আর এতে বিশ্ব অর্থনীতির চাকা ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। বিশ্ব অর্থনীতির 12টা বাজতে চলেছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন ঘটছে এমন ঘটনা, আর এর শেষ কোথায়? যুক্তরাষ্ট্র তার পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী কানাডা ও মেক্সিকোর ওপর 25% শুল্ক আরোপ কার্যকর করেছে। এর মাত্র 1 মাস পর চীনের ওপরও 10% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য অংশীদারদের চাপে ফেলতে শুল্ক আরোপ করলেও এর নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। যদিও ওয়াশিংটন দেশীয় উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলছে, তাতে কিন্তু যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হতে পারে এবং নতুন বাজারের উন্মোচন হতে পারে। সাপ্লাই চেইন বিশেষজ্ঞ ক্যামেরন জনসন বলছেন, পাল্টাপাল্টি শুল্কারোপের ফলে বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণ হচ্ছে। ইউরোপীয় দেশগুলো চীন, জাপান ও অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্রদের দিকে ঝুঁকছে। চীন তার বাজার সুযোগ দিয়ে দেশগুলোকে আকৃষ্ট করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, এখন আর আগের মতো বিশ্ব বাণিজ্য নেই। তিনি আরো বলেন, আমরা বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছি। যুক্তরাষ্ট্র শুল্কনীতি ব্যবহার করে দর কষাকষির সুযোগ নিচ্ছে, বিশেষত তার মিত্রদের সঙ্গে। বিশ্লেষকরা ধারণা করছেন, কানাডা, মেক্সিকো যুক্তরাষ্ট্রের 2 শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্যিক পণ্যের প্রায় 30% আমদানি রফতানি হয় এই 2 দেশের সঙ্গে, যার পরিমাণ আনুমানিক $1.6 ট্রিলিয়ন বেশি। অপরদিকে কৃষিজাত পণ্যের রপ্তানিতে যুক্তরাষ্ট্র চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এমন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে আবারও মূল্যস্ফীতি দেখা দিতে পারে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। সিরিয়ার রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়েছে ইসরায়েল, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তুরস্ক সমর্থন দিচ্ছে ইসলামপন্থী সরকারকে, যা ইসরায়েলের জন্য হুমকি। ফলে ইসরায়েল চায় রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় থাকুক। সিরিয়ার এই উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। এক দেশকে নিয়ে খেলছে 4 দেশ, এতে অস্থির হয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সিরিয়া বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশটির রাজনৈতিক ও সামরিক পরিবর্তন ঘিরে ইসরায়েল, তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষ করে সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকারকে নিয়ে ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। সিরিয়ার গৃহযুদ্ধের পর 2024 সালে ক্ষমতায় আসে ইসলামপন্থী সরকার, যা তুরস্কের সমর্থন পাচ্ছে। তুরস্ক মনে করছে নতুন সরকার সিরিয়ার স্থিতিশীলতাকে নিশ্চিত করতে পারবে, তবে ইসরায়েল একে বড় হুমকি হিসেবে দেখছে। তারা আশঙ্কা করছে, সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়লে ইসলামপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হবে এবং তাদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করবে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে।
ইসরায়েলের মতে ইসলামিক মৌলবাদী আদর্শে পরিচালিত নতুন সরকার হামাস সহ অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে, যা তাদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করবে। এ কারণেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। ইসরায়েল মনে করে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি থাকলে তুরস্কের প্রভাব কমানো সম্ভব হবে। বর্তমানে সিরিয়ায় রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, তার্তুস ও লাতাকিয়া। ইসরায়েল চায় রাশিয়া সেখানে তার সামরিক শক্তি ধরে রাখুক, যাতে তুরস্ক অতিরিক্ত শক্তি অর্জন করতে না পারে। রাশিয়া ও সিরিয়ার নিজের প্রভাব বিস্তারে আগ্রহী ও সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে। ইসরায়েল তাদের অবস্থান ব্যাখ্যা করতে যুক্তরাষ্ট্রের কাছে একটি গোপন হোয়াইট পেপার পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে রাশিয়ার উপস্থিতি থাকলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি কমবে। একদিকে তারা সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায়, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখছে। তুরস্ক অবশ্য ইসরায়েলের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা সিরিয়ায় কেবল স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে। তাদের দাবি, সিরিয়ার নতুন সরকারকে তারা রাজনৈতিকভাবে সমর্থন দিলেও কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দিচ্ছে না। তুরস্ক বলছে তারা রাশিয়ার সঙ্গে আলোচনা করে সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এদিকে সিরিয়ার দক্ষিণে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তারা দাবি করেছে এসব হামলার লক্ষ্য ছিল ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উত্থান রোধ করা। ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বর্তমানে সিরিয়া, ইসরায়েল, তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পরিস্থিতি যেদিকে গড়াবে তার উপর নির্ভর করবে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরবর্তী সিদ্ধান্তই স্থির করবে সিরিয়ার দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিস্থিতি। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইসরায়েলের সমালোচকদের দমন পীড়ন বাড়ছে পশ্চিমা বিশ্বে। গাজায় ইসরায়েলের গণহত্যার পর থেকে নজরদারির মুখে পড়েছে দেশটি। তবে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান না নিয়ে উল্টো যুদ্ধবিরোধীর পক্ষে কথা বলা ব্যক্তিদের দমন করছে। সম্প্রতি জার্মানির পুলিশ জাঙ্ক ওয়েল্ট পত্রিকার অফিসে অভিযান চালিয়েছে, কারণ তাদের প্রতিবেদনে ইসরায়েলের সমালোচনা উঠে এসেছিল। বিশ্লেষকরা বলছেন এই দমনপীড়ন আন্তর্জাতিক আইনের প্রতি পশ্চিমা দেশগুলোর অবজ্ঞারই ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের সমালোচকদের দমনপীড়ন বাড়ছে পশ্চিমা বিশ্বে, যা দেখে মনে হচ্ছে ইসরায়েলকে বাঁচাতে মরিয়া পশ্চিমা বিশ্ব। গাজায় ইসরায়েলের গণহত্যার পর থেকেই প্রথমবারের মতো নজরদারির মুখে পড়েছে ইসরায়েল। এতে একঘরে হয়ে পড়েছে দেশটি। কিন্তু পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ার বদলে উল্টো যুদ্ধবিরতির পক্ষে কথা বলা মানুষদের ওপর চড়াও হয়েছে। এমনকি জাতিসংঘের মানবাধিকার সংগঠনগুলোকেও টার্গেট করা হচ্ছে। আরব নিউজে প্রকাশিত এক নিবন্ধে ইসরায়েলকে বাঁচাতে পশ্চিমা দেশে দমনপীড়নের তথ্য তুলে ধরা হয়েছে। প্রবন্ধটিতে এসেছে 18 ফেব্রুয়ারি জার্মানির পুলিশ একটি আলোচিত পদক্ষেপ নেয়, যখন তারা জাঙ্ক ওয়েল্ট পত্রিকার অফিসে অভিযান চালায়। ঘটনাটি দেখে মনে হতে পারে তারা কোনো ভয়ঙ্কর সন্ত্রাসী ধরতে যাচ্ছে, কিন্তু এর পেছনের কারণ ছিল ফ্রান্সেস্কা আলবানেজের বক্তব্য। আলবানেজ একজন ইতালীয় আইনজীবী ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত, যিনি গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের কঠোর সমালোচক। এই পরিস্থিতি এতটাই সংকটাপূর্ণ হয়ে উঠেছে, জাতিসংঘ যদি হস্তক্ষেপ না করত তাহলে শুধু ইসরায়েলের অপরাধের জন্য জবাবদিহি চাওয়ার অপরাধেই তাকে গ্রেপ্তার করা হতে পারত। এটি শুধু বাক স্বাধীনতার উপর আঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার চেষ্টাকারীদের অপরাধী বানানোর এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী কারিম খানও পশ্চিমা গণমাধ্যমের কটাক্ষের শিকার হয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে। যারা আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করছে তারাই এখন চাপের মুখে পড়েছেন। যারা এখনো ইসরায়েলকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে যাচ্ছে তারা কার্যত আন্তর্জাতিক আইনকে অস্বীকার করছে। তবে এর দীর্ঘমেয়াদী পরিণতি ভয়াবহ হতে পারে ধারণা করছেন বিশ্লেষকরা। কিয়েভকে শুধু সামরিক সহায়তাই নয়, অর্থনৈতিক সহায়তাও দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু দুই দেশের প্রেসিডেন্টের বাকবিতণ্ডায় ফাটল ধরেছে সম্পর্কে, বাধা পড়েছে লেনদেনেও। ইউক্রেন কি তাহলে দলছুট হয়ে পড়ছে? এমন পরিস্থিতিতে ইউক্রেন পারবে কি নিজ দেশকে একা সামলে নিতে? কিয়েভের কাঁধ থেকে কি পুরোপুরি হাত উঠে গেল ওয়াশিংটনের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভেস্তে যাওয়া বৈঠক যখন আলোচনার তুঙ্গে, তখন নতুন প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া কি রাশিয়ার বিপরীতে টিকতে পারবে ইউক্রেন? যদিও যুক্তরাষ্ট্রের সাথে জেলেনস্কির সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা করছেন, কিন্তু তিনি কি সফল হবেন, না পড়তে যাচ্ছেন নতুন করে কোনো বিপদে?
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র, অর্থনৈতিক সহায়তার পাশাপাশি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা করেছে, যা দিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী নিজেদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করতে পেরেছে এবং কিছু ক্ষেত্রে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গত 3 বছরে ইউক্রেনকে প্রায় $120 বিলিয়ন সহায়তা দিয়েছে ওয়াশিংটন, যার বেশিরভাগই সামরিক খাতে ব্যয় হয়েছে। পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত ইউক্রেনকে $66 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সেনাবাহিনী যেভাবে নিজেদের দক্ষতা ও সংগ্রামী মনোবল দেখিয়েছে তা প্রশংসনীয়, কিন্তু রাশিয়ার আধুনিক প্রযুক্তি এবং বৃহৎ বাহিনীকে মোকাবেলা করতে আরও বেশি পরিমাণে সমরাস্ত্রের প্রয়োজন। বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে ইউক্রেনের সহায়তার জন্য আরও দেশগুলোকে এগিয়ে আসতে হবে। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে, তা না হলে দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হবে ইউক্রেনের জন্য। ইউক্রেন নিজস্ব অস্ত্র দিয়ে রুশ সেনাদের বিপরীতে সম্মুখ সারিতে সর্বোচ্চ 3 থেকে 4 মাস টিকতে পারবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তা ইউক্রেনের যুদ্ধের ধারাবাহিকতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে সামরিক সহায়তা বন্ধ হয়ে গেলে ইউক্রেনের ভবিষ্যৎ কঠিন হয়ে পড়বে এবং এটি কেবল সামরিকই নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক প্রভাব ফেলবে। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।